আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকের ক্লাস। সরাসরি প্রথম প্রশ্ন দেখো, এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে। মনে রাখবে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরি সেন। এবং পাশে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কোশ্চিন পিএসসি জিজ্ঞেস করেছে। এবং মনে রাখবে এই এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের যে কৃতিত্ব সেটাকে কিন্তু বর্ণনা করা হয়েছিল। 2 নম্বর কোশ্চিন, বুদ্ধচরিত এর রচয়িতাকে। বুদ্ধচরিত এর রচয়িতা তোমরা জানো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অশ্ব ঘোষ। সেই সঙ্গে মনে রাখবে এই বুদ্ধচরিত কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল অশ্ব ঘোষের দ্বারা। 3 নম্বর কোশ্চেনটি দেখো, সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? এটির উত্তর হচ্ছে অপশন এ তাম্র যুগের। হ্যাঁ, অপশনে তাম্র ব্রোঞ্জ যুগও থাকতে পারে, তাম্র ব্রোঞ্জ যুগও থাকতে পারে। হ্যাঁ, তারপর দেখো, তারপরের 4 নাম্বার কোশ্চেনটি দেখো, ভারতীয় দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে সত্যবিলোপ নীতি বা ডক্টরিন অফ ল্যাপস এটা কে প্রয়োগ করেছিল? মনে রাখবে এই সত্যবিলোপ নীতির প্রয়োগকর্তা হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড ডালহৌজি। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেনটি দেখো, নানাবতী কমিশনের রিপোর্ট কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? এই যে নানাবতী কমিশনটা এসেছিল সেটা কোন বিষয়ের তদন্তের জন্য এসেছিল? মনে রাখবে এটি হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শিখ হত্যার বিষয়ে কিন্তু এই নানাবতী কমিশনটি রিপোর্ট পেশ করেছিল। 6 নম্বর কোশ্চেনটি পড়ো। সেই সঙ্গেই আজকের ক্লাসটা কিন্তু পার্ট 2, অর্থাৎ আগেও কিন্তু আমরা একটা ক্লাস করেছি, তোমরা চাইলে সেই ক্লাসটা দেখতে পারো। 6 নাম্বার কোশ্চেন, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে এটা খেয়াল লেখা আছে। হ্যাঁ, ক্ষয়কার উন্তস্তয় আকার আর ল খেয়াল। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়াল গানের বিকাশের সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত ছিল? মনে রাখবে এই যে খেয়াল যে টাইপ যে সংটা সেই গানের বিকাশের সঙ্গে যুক্ত ছিল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিন্দুস্তানের তোতা পাখি আমির খসরু। মনে রাখবে আমির খসরু কিন্তু যুক্ত ছিল। এরপরে 7 নাম্বার কোশ্চিনটা দেখো, রামচরিত এর রচয়িতাকে। মনে রাখবে রামচরিত এর রচয়িতা অপশন বি সন্ধ্যাকর নন্দী। হ্যাঁ, আর যদি জিজ্ঞেস করা হয় রামচরিত মানস কার লেখা, তখন কিন্তু বলবে রামচরিত মানস লিখেছিলেন তুলসী দাস। তাহলে রামচরিত এবং রামচরিত মানসের মধ্যে কিন্তু গুলিয়ে দিও না তুমি, রামচরিত সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস তুলসী দাস। এবার 8 নাম্বার কোশ্চিনটি দেখো, আকবরনামার রচয়িতাকে। এবং প্রত্যেকটি কোশ্চিন কিন্তু পিএসসি জিজ্ঞেস করেছে। আকবরনামার রচয়িতা অপশন এ আবুল ফজল। এই কোশ্চিনটা আমরা আগেও করেছি, কারণ পিএসসি আগেও অন্য এক্সামে এটাকে জিজ্ঞেস করেছে। এবার 9 নাম্বার কোশ্চিনটা দেখো, চিপকো আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তির নাম যুক্ত? এখানে যে 4 জন ব্যক্তির নাম দিয়েছে তার মধ্যে কে যুক্ত ছিল চিপকো আন্দোলনের সঙ্গে? তোমরা জানো যে চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1970-এর দশকে, অর্থাৎ 1973 সাল নাগাদ এই চিপকো আন্দোলনটা হয়েছিল। এবং এইটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল উত্তরাখণ্ডের গাড়োয়াল সংলগ্ন এলাকায়। বোঝা গেল? এইবার দেখো, তাহলে এইখানে যে অপশনগুলো রয়েছে, শুরুতেই দেখো বিখ্যাত একটি নাম মেধা পাটেকর। এই মেধা পাটেকর কিন্তু নর্মদা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এই কোশ্চেনটাও কিন্তু বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে থাকে। তারপরে বাবা আমতেও কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গেই যুক্ত ছিল। আর সেলিম আলী কে ছিলেন? সেলিম আলী হচ্ছে আমাদের ভারতের পক্ষী মানব আমরা যাকে বলি, তিনি হচ্ছেন সেলিম আলী। তাহলে সেলিম আলী হচ্ছে ভারতের পক্ষী মানব। হ্যাঁ, এবং এখানে অপশন দেখো, অপশন বিতে রয়েছে সরলা বেন। এই সরলা বেনই কিন্তু চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নাম। সেই সঙ্গে তোমরা আরও মনে রাখবে সুন্দরলাল বহুগুণা। হ্যাঁ, এই নামটা কিন্তু মনে রাখতেই হবে তোমাকে, সুন্দরলাল বহুগুণার নাম মনে রাখবে। চণ্ডীপ্রসাদ ভাট এই ব্যক্তিটার নামও মনে রাখবে। তারপরে গৌরী দেবীর নাম মনে রাখবে। বোঝা গেল? এই প্রত্যেক জনের নাম তুমি মনে রাখবে, এরা চিপকো আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কিন্তু ছিল। তারপরের 10 নম্বর কোশ্চেন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন?
সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? মনে রাখবে এটির উত্তর হচ্ছে অপশন ডি, খান আব্দুল গফ্ফর খান। ইনি হচ্ছেন সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। এবং এখান থেকে আরও একটি কোশ্চিন হয় যে ভারতীয় নন এমন কোন বিদেশি ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল? এটার উত্তরও কিন্তু খান আব্দুল গফ্ফর খান হবে। বোঝা গেল? তারপরে দেখো 11 নম্বর কোশ্চিনটি, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার শাসনকালে সৃষ্টি হয়েছিল? বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক মনে রাখবে যার সময়ে এই বিতর্কটা এসেছিল তিনি হচ্ছেন অপশন সি, লর্ড রিপন। এই ইলবার্ট বিলটা কি একটু ছোট্ট করে জেনে রাখো। ভারতীয় বিচারকদের যোগ্যতা থাকা সত্ত্বেও, মানে যে সমস্ত ভারতীয় বিচারকরা ছিলেন তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কোনো ইউরোপীয় আসামির বিচার করতে পারতেন না, মনে রাখবে। তো সেটাই ছিল এই বিলের মূল বিষয়। এই বিলের মূল উদ্দেশ্যই ছিল ভারতীয় বিচারকদের শ্বেতাঙ্গ, মানে যারা সাদা চামড়ার মানুষ, শ্বেতাঙ্গ বা ইউরোপীয় ব্রিটিশ নাগরিকদের মামলার বিচার করার যেন সমান অধিকার পায়, এটাই ছিল এই আইন, মনে রাখবে। বোঝা গেল? যে ভারতীয়রাও যেন ইউরোপীয় যে সমস্ত আসামিরা রয়েছে তাদের যেন বিচার করতে পারে, যেন একটা সমতা আনা হয়, এটাই ছিল ইলবার্ট বিল। আশা করি বোঝাতে পারলাম। 12 নম্বর কোশ্চেনটা দেখো, অষ্টপ্রধান কি? অষ্টপ্রধান মনে রাখবে, অষ্টপ্রধান এই দুটো অপশনের মধ্যেই দাও। অষ্টপ্রধান হচ্ছে শিবাজির 8 জন মন্ত্রী পরিষদকে আমরা অষ্টপ্রধান বলে থাকি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনটি দেখো, মিনান্দার। হ্যাঁ, মিনান্দার কে ছিলেন? পরীক্ষায় আসা প্রশ্ন। মিনান্দার ছিলেন একজন ইন্দো গ্রিক শাসক। ঠিক আছে, একজন ইন্দো গ্রিক শাসক ছিলেন মিনান্দার। 14 নম্বর কোশ্চেন, দ্বাদশ শতকে কবি জয়দেব কার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন? অর্থাৎ সহজ ভাষায় কবি জয়দেব কার রাজসভায় ছিলেন? এটা মনে রাখবে। অপশন ডি, লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব, যিনি আবার গীতগোবিন্দমও লিখেছিলেন। এটাও মনে রাখবে, সংস্কৃত ভাষায় কবি জয়দেব গীতগোবিন্দম লিখেছিলেন। এবং আরও একটি ইনফরমেশন, সেটা এই যে গীতগোবিন্দম কাব্যটি, এর মূল বিষয়বস্তু কী ছিল? এই কাব্যের মূল বিষয়বস্তুই ছিল শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা, মনে রাখবে। আজকের এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন। প্রথম পানিপথের যুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয়? তোমরা এখানে অবশ্যই সালটাকে মেনশন করবে। আর তুমি যদি 3টি পানিপথের যুদ্ধই জেনে থাকো, 3টি সাল, 3টি পানিপথ যুদ্ধের 3টি সাল, সেটাকেও তুমি কমেন্ট করতে পারো। তোমরা অবশ্যই নাম্বারিং দিয়ে প্রত্যেকে কমেন্ট করবে। হ্যাঁ, আর তুমিও করবে, তুমি এখনই করে দাও। তারপরে 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপ মুঘলদের কাছে কোন যুদ্ধে পরাজিত হন? মনে রাখবে, এই যে 1576 বলে দিয়েছে, এই সালে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল, সেটি হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, মনে রাখবে, রানা প্রতাপ এবং মুঘলদের সঙ্গে। এবং তোমরা এখানে মনে রাখবে, এই যে মুঘল বাহিনী ছিল না, মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মান সিংয়ের মধ্যে কিন্তু হলদিঘাটে যুদ্ধটা হয়েছিল। মানে আমাদের এদিকে মেবারের রাজা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মান সিংয়ের মধ্যে হলদিঘাটের যুদ্ধটা 1576 সালে হয়েছিল। ভুল যেন না হয়। হ্যাঁ, এটা খুব একটা সুন্দর কোশ্চিন, বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে থাকে। তারপরের কোশ্চিনটা দেখো, 17 নম্বর কোশ্চিন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে, কোন অধিবেশনে, হ্যাঁ, যে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? কোন অধিবেশনে বন্দে মাতরম গানকে প্রথম গাওয়া হয়েছিল? এটা মনে রাখবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1896 সালে। বোঝা গেল? তারপরে দেখো, এবং এই গানটি কে গেয়েছিলেন এই সেশনে? মনে রাখবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে এই গানটা গেয়েছিলেন। বোঝা গেল? এই যে আমি কোনো একটা ইনফরমেশন বারবার বলছি, কেন বলছি জানো? শুধুমাত্র তোমাদের জন্য বা তোমার জন্য, কারণ যত তুমি শুনবে না তত কিন্তু মনে থেকে যাবে। 18 নম্বর কোশ্চেন, তানসেনের আদি নাম কি ছিল? মনে রাখবে, তানসেনের যে নামটা ছিল সেটা কিন্তু অপশন বি, রামতনু পাণ্ডে। বোঝা গেল? তারপরে দেখো,
19 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হ্যাঁ, মনে রাখবে এটার উত্তর হচ্ছে অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। 1876 সাল নাগাদ তারা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। সালটাকেও কিন্তু মনে রাখবে। হ্যাঁ, 20 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার ইতিহাসে কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে পাকাপাকি একটা শাসন ব্যবস্থা কায়েম করেছিল কোন যুদ্ধের সময় বা কোন যুদ্ধের ঠিক পরে? মনে রাখবে কোন যুদ্ধটা ছিল ইংরেজ আধিপত্যের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। এটির উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। এই বক্সারের যুদ্ধে জেতার ঠিক পরিপ্রেক্ষিতেই কিন্তু তার পরের বছর 1765 সালে কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করছে। মনে রাখবে। দেখো কোশ্চেনটা চলে এসেছে, যেটা আমি এক্সট্রা ইনফরমেশনে বলেছিলাম যে গীতগোবিন্দ এর রচয়িতাকে। মনে রাখবে গীতগোবিন্দ এর রচয়িতা কবি জয়দেব। এই গীতগোবিন্দ কোন ভাষায়? এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল এবং এই গীতগোবিন্দের মূল বিষয়বস্তু কী ছিল? রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী বা প্রেম লীলা। এবার পরের কোশ্চেনটি দেখো, 22 নম্বর কোশ্চেনটি, নিম্নলিখিত কোন শহরে আকবরের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন নেই? মানে আকবরের দ্বারা সৃষ্টি বা আকবরের দ্বারা নির্মাণ করা কোনো রকম স্থাপত্যই নেই কোন শহরে? বলো দেখি। এটা অনেকেই না একটু গুলিয়ে দেয়। আগ্রাতে আছে, ফতেপুর সিক্রিতেও রয়েছে, লাহোরেও রয়েছে, কিন্তু দিল্লিতে কিন্তু আকবর দ্বারা নির্মিত স্থাপত্য নিদর্শন নেই। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 23 নম্বর কোশ্চেনটা দেখো, 1921 সালে মোপলা বিদ্রোহ। কি প্রশ্ন? 1921 সালে। তাহলে মোপলা বিদ্রোহ কত সালে হয়? 1921 সালে। এইভাবেও কিন্তু তোমাকে ভাবতে হবে, কারণ এইভাবেও পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো 1921 সালে মোপলা বিদ্রোহটা কোথায় হয়েছিল? এটা মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরালা। 24 নম্বর কোশ্চেনটি দেখো, বুদ্ধের আসল নাম কি ছিল? মনে রাখবে বুদ্ধের আসল নাম ছিল অপশন বি সিদ্ধার্থ। এবং এইখানে অপশন এতে দেখো রয়েছে তথাগত। এই নামটাও কিন্তু গৌতম বুদ্ধেরই, কিন্তু এই নামটা তিনি ব্যবহার করেছিলেন তার জ্ঞান প্রাপ্তির পরে। বোঝা গেল? জ্ঞান প্রাপ্তির পরে তিনি এই তথাগত শব্দটি ব্যবহার করতেন। এই তথাগতর অর্থ কি? যিনি সত্য লাভ করেছেন। জাস্ট এটা জানার জন্যই আমি বলে রাখলাম, তোমরা জিনিসটাকে মন দিয়ে বুঝে নেবে। 25 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909 এর অন্য নামটা কি? মনে রাখবে এই যে 1909 অর্থাৎ 1909 সালে যেই ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট মানে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টটা এসেছিল সেটার নাম কিন্তু অপশন বি মরলে মিন্টো সংস্কার। এবং 1919 সালে যেটা এসেছিল মনে রাখবে, এইটাও মনে রাখবে 1919 সালের ইন্ডিয়ান কাউন্সিলস যে অ্যাক্ট এটাকে কিন্তু বলা হতো মন্টেঙ্গু চেমসফোর্ড সংস্কার। তাহলে এখান থেকে দুটো মনে রাখবে, 1909 সালে যেটা এসেছিল সেটাকে বলা হয় মরলে মিন্টো সংস্কার, আর অন্যদিকে 1919 সালে যেটা এসেছিল সেটাকে বলবে মন্টেঙ্গু চেমসফোর্ড সংস্কার। তারপরে দেখো 26 নম্বর কোশ্চিন, কোন তুগলক সুলতান রাজধানী, এক কথায় কোন তুগলক সুলতান রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন? তার রাজধানীটা সে দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গিয়েছিলেন। তিনি কে? তিনি ছিলেন অপশন সি মোহাম্মদ বিন তুগলক। এবং এই মোহাম্মদ বিন তুগলককে পাগল রাজাও বলা হয়, সেটাকেও তোমরা মনে রাখবে। এবং তাকে কিন্তু আমরা জুনা খা নামেও জেনে থাকি। এই এক্সট্রা ইনফরমেশনটাকেও খাতায় লিখবে। সেই সঙ্গেই আরও একটা, সেটা হচ্ছে একজন বিখ্যাত পর্যটক ইবন বতুতা মরক্কো থেকে কিন্তু তার সময়কালেই ভারতবর্ষে এসেছিলেন, এটাকেও মনে রাখবে। 27 নম্বর কোশ্চেন, আমরা প্রায় ভিডিওর শেষে চলে এসেছি। ভিডিওতে যদি এখনও লাইক বা ডিসলাইক কিছুই না দাও, কিছু একটা দিয়ে দিও। 27 নাম্বার, হর্ষচরিত এর রচয়িতাকে।
মনে রাখবে হর্ষচরিত এর রচয়িতা, এটির উত্তর হচ্ছে অপশন ডি বাণভট্ট। সেই সঙ্গে মনে রাখবে এই যে বাণভট্ট কার সভাকবি ছিল, বাণভট্ট সভাকবি ছিল হর্ষবর্ধনের। এইটা দিয়েও কিন্তু পরীক্ষায় কোশ্চিন হয়। 28 নাম্বার কোশ্চেন, রাজতরঙ্গিনী এর রচয়িতাকে? রাজতরঙ্গিনী এর রচয়িতা অপশন এ কলহন। এবং এই রাজতরঙ্গিনী থেকেই কিন্তু আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কেও জানতে পারি, এটাকেও মনে রাখবে। 29 নাম্বার কোশ্চিন, সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। আমি দুটো নামকে দিয়ে দিয়েছি, তোমরা বাংলা নামটাকে কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে। অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন অপশন বি লর্ড ওয়েলেসলি, মনে রাখবে। তারপরে 1920 সালে অসহযোগ আন্দোলন কে শুরু করেন? এটা কে লেখা আছে, হ্যাঁ, কে শুরু করেন? এটির উত্তর হচ্ছে, তোমরা জানোই যে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন অপশন বি মহাত্মা গান্ধী, তাই না? তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, এবং এই সিরিজটা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আপাতত ম্যারাথন আনছি না, পরীক্ষার আগে একটু এটা নিয়ে ভাববো। আপাতত এভাবে অল্প অল্প করে দিই, কারণ তোমরা বলেছো যে অনেক কাকিমা জেঠিমা পরীক্ষা দিচ্ছে, তাদের সত্যিই সময় বের করাটা একটু কঠিন হয়ে যায়। তো একবারে যদি বড় ভিডিও করি তাদের একটু অসুবিধা হতে পারে, সেই কারণে সবার সুবিধার কথা ভেবে আমি এই 30টি 40টি করেই কিন্তু যে প্রশ্নগুলি পিএসসি জিজ্ঞেস করেছে সেগুলিকে আমি তোমাদের সামনে আনবো। পাশাপাশি তোমাদের আইসিডিএসের যে সেপারেট সিলেবাস রয়েছে, পুষ্টি, জনস্বাস্থ্য বা আদার্স যে আইসিডিএস রিলেটেড যে ভিডিওগুলি হয় বা টপিকগুলি হয়, সেগুলোও কিন্তু আনবো। তো চ্যানেলের পাশে থেকো, ধন্যবাদ।